বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলো যখন এখনও পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় চীন সরাসরি এক ধাপ এগিয়ে 6 প্রজন্মের যুদ্ধবিমান সামনে এনে দিয়েছে। এই বিমানকে সাধারণভাবে যুদ্ধবিমান বললেই হবে না, এটা আসলে এক ধরনের উড়ন্ত কমান্ড সেন্টার, যার মধ্যে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা অনেক দেশের অস্ত্র ভান্ডারেও এখনও দেখা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ফাইটার জেট পুরোপুরি এআই নির্ভর, অর্থাৎ পাইলট না থাকলেও এই বিমান নিজেই উঠতে পারে, রাডারকে ফাঁকি দিতে পারে, টার্গেট শনাক্ত করে আক্রমণ করতে পারে, এমনকি আকাশে থাকা অন্য ড্রোন বা ফ্লাইং সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারে। এর ফলে যে কোনো মুহূর্তে এটি শুধু নিজের কাজ নয়, চারপাশের অস্ত্র ব্যবস্থাকেও কমান্ড করতে সক্ষম। এই 6 প্রজন্মের জেটের স্পিড হাইপারসনিক পর্যায়ে চলে গেছে, যা তাকে পৃথিবীর অনেক উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার চোখের সামনে থেকেও অদৃশ্য করে ফেলে। আগের প্রজন্মের ফাইটার জেটগুলো মূলত গতি, রাডার ফাঁকি দেয়া আর কিছুটা এভিওনিক্সের দিকে ফোকাস করত, কিন্তু চীনের তৈরি এই নতুন জেট এসব তো করছেই, তার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে একসাথে বহু সিদ্ধান্ত নিজে থেকেই নিতে পারে। এটি এক ধরনের এআই কমান্ড প্ল্যাটফর্ম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিটি পরিস্থিতির আলাদা বিশ্লেষণ করে তাতে সাড়া দেয়। শত্রুপক্ষ কোনো জ্যামিং সিগন্যাল পাঠালে এটি নিজেই তার সংকেত পরিবর্তন করে অন্য চ্যানেলে চলে যায়। কোনো রাডার পিং করলে এটি তৎক্ষণাৎ গতি বাড়িয়ে অঞ্চল ছেড়ে যেতে পারে, আবার সুযোগ বুঝে পেছন থেকে আক্রমণও করতে পারে। এই সব কিছুই মানুষ ছাড়াই ঘটানো সম্ভব, কারণ যেসব এআই অ্যালগরিদম এতে লাগানো হয়েছে তা যুদ্ধক্ষেত্রের ডেটা থেকে সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা রাশিয়ার পক্ষ থেকে এমন ফাইটার জেটের কোনো বাস্তব রূপ সামনে আসেনি, যদিও তারা পরিকল্পনার কথা জানিয়েছে। কিন্তু চীন সরাসরি একটি ফিজিক্যাল প্রোটোটাইপ ও পরীক্ষামূলক উড্ডয়ন দেখিয়ে দিয়েছে, যেটা তাকে এই খাতে বড় ধরনের মনস্তাত্ত্বিক ও কৌশলগত সুবিধা দিয়েছে। এটা শুধু অস্ত্রের প্রদর্শনী নয়, বরং প্রতিপক্ষকে জানিয়ে দেয়া চীন এখন শুধু প্রতিরক্ষার পেছনে নয়, আক্রমণাত্মক আধিপত্যের দিকেও নজর দিচ্ছে। এই 6 প্রজন্মের জেটের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো ড্রোন কমান্ড হাব হিসেবে কাজ করার ক্ষমতা, অর্থাৎ আকাশে যে কোনো সময় এর সঙ্গে যুক্ত করা যায় ছোট ড্রোন স্কোয়াড, যেগুলো এটি একসাথে নিয়ন্ত্রণ করতে পারে। এতে একদিকে যেমন প্রধান বিমানের নিরাপত্তা বাড়ে, অন্যদিকে বহু ফ্রন্টে একসাথে আক্রমণ চালানো সহজ হয়। শত্রু দেশ যদি কয়েকটি বিমানের উপস্থিতি দেখে থাকে, তখন তারা বুঝতেও পারবে না কোনটি আসল যুদ্ধ বিমান আর কোনগুলো কৃত্রিম চালিত ড্রোন। এই বিভ্রান্তির সুযোগেই চীন বড় ধরনের সামরিক সাফল্য পাওয়ার আশা করছে। চীনের এই প্রযুক্তি শুধু সামরিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাণিজ্যিক অ্যাভিয়েশন, মহাকাশ গবেষণা, এমনকি স্যাটেলাইট কন্ট্রোলেও প্রয়োগ করা শুরু হয়েছে। কারণ এই প্ল্যাটফর্মে ব্যবহৃত সফটওয়্যার এবং এআই ইঞ্জিনগুলো শুধু যুদ্ধের জন্য না, বরং যে কোনো জটিল পরিস্থিতিতে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এতে চীন এক ধাক্কায় পুরো প্রযুক্তি জগৎকে নাড়িয়ে দিয়েছে, এবং এই বিমান সামনে নিয়ে এসে চীন একরকম বুঝিয়ে দিয়েছে যে তারা এখন শুধু প্রতিরক্ষা নির্মাতা নয়, তারা ভবিষ্যতের যুদ্ধের নিয়ম তৈরি করছে। চীনের গুয়াংডং প্রদেশে তৈরি চিমেলং স্পেস হোটেল এমন এক ধরনের স্থাপনা, যা দেখতে শুধু ভিন্ন রকম নয়, বরং সম্পূর্ণরূপে ভবিষ্যতের প্রযুক্তি আর ডিজাইনের নিখুঁত প্রদর্শনী। প্রথম দেখাতেই এটিকে কোনো সাধারণ হোটেল বলা যাবে না। বাইরের গঠন এমনভাবে তৈরি যেন একটি বিশাল ধাতব রঙের স্পেসশিপ বা উড়ন্ত যান মাটিতে নেমে এসেছে। সিলভার ধাতব রং আর পুরো কাঁচে মোড়ানো এই হোটেলটি রাতে এলইডি আলোর মাধ্যমে এমনভাবে আলোকিত হয় যে দূর থেকে দেখলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট। কাঁচে তৈরি গোলাকৃতি জানালাগুলো ঠিক এমনভাবে বসানো হয়েছে যেন তারা হোটেলের গঠনের সঙ্গে একদম একীভূত হয়ে গেছে। রাতের বেলায় এসব জানালা থেকে আলো ছড়িয়ে এমন দৃশ্য তৈরি হয় যা বাস্তবের থেকে অনেকটাই বেশি চমকপ্রদ মনে হবে। হোটেলের মূল আকর্ষণ শুধু এর গঠন নয়, এর প্রতিটি কোণা অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যেন এখানে ঢুকলেই মনে হয় কেউ ভবিষ্যতের কোনো ঘরে প্রবেশ করেছে। প্রবেশপথ, লিফট, করিডর সব জায়গায় আলাদা ধরনের ডিজাইন ও আলো ব্যবহৃত হয়েছে, যা পুরো অভিজ্ঞতাকে এক ধরনের ভিজুয়াল ধাক্কা দেয়। এই হোটেলে যারা আসে তাদের বেশিরভাগই শুধুমাত্র থাকার উদ্দেশ্যে নয়, বরং ছবি তোলার জন্য বা ভিজুয়াল কন্টেন্ট তৈরির জন্য আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হোটেলটির উপস্থিতি একে বিশ্বব্যাপী পরিচিত করে তুলেছে। চীন এই প্রজেক্টের মাধ্যমে স্পেস ট্যুরিজম বা মহাকাশ ভিত্তিক থিমকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দিয়েছে। এমনকি কোনো রকেট বা শাটলের প্রয়োজন ছাড়াই এর নির্মাণ প্রক্রিয়া ছিল সম্পূর্ণরূপে প্রযুক্তি নির্ভর। প্রকৌশলীরা এমনভাবে ডিজাইন করেছে যেন ভবনের প্রতিটি অংশে ভারসাম্য বজায় থাকে এবং একই সঙ্গে সেটি দর্শনীয় ও কার্যকর হয়। ছাদে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হালকা প্রতিরোধী উপাদান, যাতে সূর্যের আলোতে কোনো ক্ষতি না হয়, এবং কাজগুলো সব টেম্পার্ড ও লেমিনেটেড, যা শক্তিশালী বাতাস কিংবা দুর্ঘটনাজনিত চাপ সহ্য করতে পারে। মূলত পুরো স্ট্রাকচার এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি শুধু পর্যটকদের কাছে নয়, স্থাপত্য প্রকৌশল গবেষণার ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। হোটেলের ভেতরে থাকা ঘরগুলোতেও সে একই ভবিষ্যৎ নির্ভর ছাপ রয়েছে। প্রতিটি ঘরের ডিজাইন এমনভাবে তৈরি যাতে অতিথিরা মনে করেন তারা কোনো মহাকাশ
যান বা গবেষণা কেন্দ্রে অবস্থান করছেন। বেড, আলো, দেয়াল এমনকি ওয়াশরুম পর্যন্ত পুরোপুরি আধুনিক ও স্পেস থিমে নির্মিত। যন্ত্রচালিত জানালা, স্মার্ট লাইট কন্ট্রোল সিস্টেম এবং নিজস্ব অ্যাপ থেকে নিয়ন্ত্রিত টাচ প্যাড সব মিলিয়ে প্রতিটি রুম যেন এক একটি মিনি কমেন্ট সেন্টার। চীন এই প্রকল্পের মাধ্যমে স্থাপত্য এবং পর্যটনের এক নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে ডিজাইন, প্রযুক্তি এবং ব্যবহারিক প্রয়োগ একসাথে মিলিয়ে বাস্তবতাকে অনেকটা কাল্পনিক জায়গায় নিয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হোটেলটি একদিকে যেমন চীনের পর্যটন খাতে নতুন মাত্রা এনেছে, অন্যদিকে এটি ভবিষ্যতে টেকসই ও প্রগতিশীল স্থাপত্য ডিজাইনের দিকেও এক দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করেছে। এবং চীন এভাবেই প্রমাণ করেছে যে দেশ একসময় শুধু উৎপাদন ক্ষমতাকে গুরুত্ব দিত, এখন তারা কনসেপ্ট ডিজাইন আর মহাকাশ থিমে দুনিয়াকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে। চীনের হুনান প্রদেশের তিয়ানমেন পাহাড়কে কেন্দ্র করে তৈরি হয়েছে এমন একটি শহর যা শুধু স্থাপত্য নয়, ভৌগোলিক বাস্তবতার দিক থেকেও এক ধরনের চ্যালেঞ্জ। এই সড়কটি পাহাড়ের গায়ে পেঁচিয়ে উঠেছে 11 কিলোমিটার দীর্ঘ পথ, যেখানে রয়েছে মোট 99টি মোড়। এমন ঘুর পেঁচানো কাঠামো পৃথিবীতে খুব কমই আছে। প্রতিটি মোড় এতটা টাইট যে সেখানে গাড়ি চালানো মানেই প্রতিটি মুহূর্তে বিপদের আশঙ্কা। পাহাড়ের খাড়া ঢাল আর ধারালো বাঁকের কারণে এখান থেকে গাড়ি চালাতে গেলে চালকের হাত আর চোখ দুটোই সর্বোচ্চ সতর্ক থাকতে হয়। উপর থেকে দেখা গেলে এই রাস্তাটি মনে হয় যেন বিশাল এক পাহাড়ের শরীরে লেপ্টে থাকা কোনো অজগর। তবে এটি শুধু একটি রাস্তা নয়, এটি একটি প্রকৌশলগত দক্ষতার বাস্তব প্রমাণ। এই সড়কের নির্মাণ ছিল খুবই জটিল, কারণ এখানে একদিকে যেমন ঢাল অনেক বেশি, অন্যদিকে প্রকৃতি বর্ষাকালে অনেকটাই হুমকির মতো আচরণ করে। এর সঙ্গে রয়েছে ভূমিধস, মেঘে ঢাকা পথ আর খোলা জায়গায় প্রবল বাতাস। এই সব কিছু বিবেচনা নিয়েই রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করতে হয়েছে। পুরো সড়কটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রতিটি বাঁকে ভারসাম্য বজায় থাকে, যাতে গাড়ির ওজন বা গতির কারণে কোনো স্থান ভেঙে না পড়ে। সেই সঙ্গে ড্রেনেজ সিস্টেম, রেলিং আর বাঁকগুলোতে স্ট্রাকচারাল সাপোর্ট একে আরও শক্ত করে তুলেছে। এই সড়কের শেষ প্রান্তে গিয়ে পৌঁছায় তিয়ানমেন কেভ নামের একটি গুহায়, যার উচ্চতা 430 ফুট এবং যার প্রবেশপথ প্রায়ই মেঘে ঢাকা থাকে। এই গুহাকে বলা হয় স্বর্গের দরজা, কারণ এর অবস্থান এমন উচ্চতায় এবং এমন এক দৃষ্টিনন্দন পরিবেশে যেটা দেখলে সাধারণ পাহাড়ি গুহার মতো লাগে না। কিন্তু সেখানে পৌঁছাতে হলে এই ভয়ানক 99 মোড়ের রাস্তা পাড়ি দিতে হয়। এই রাস্তা শুধুই কোনো পর্যটন গন্তব্যের পথ নয়, এটি একটি পরীক্ষার মতো। কারণ একজন মানুষ এখানে চালকের আসনে বসলে শুধু গাড়ি চালানোর দক্ষতায় নয়, মানসিক শক্তিও পরীক্ষা দিতে হয়। প্রতিটি বাঁকে এমন ভয় আর সম্ভাব্য বিপদ লুকিয়ে থাকে যা সাধারণ যে কোনো সমতল রাস্তার তুলনায় অনেক বেশি জটিল এবং মানসিকভাবে চাপের। এটি শুধু একটি রাস্তা নয়, এটি এক ধরনের স্থাপত্য মাইলফলক, কারণ এখানে যেভাবে প্রকৃতিকে বদল না করেই নির্মাণ করা হয়েছে তাতে বোঝা যায় আধুনিক প্রকৌশল কিভাবে প্রকৃতি এবং প্রযুক্তির ভারসাম্য বজায় রাখতে পারে। অনেক জায়গায় এই ধরনের উঁচু নিচু রাস্তা তৈরি করতে গিয়ে পাহাড় কেটে ফেলতে হয়, কিন্তু তিয়ানমেন রোডের ক্ষেত্রে গঠন এমনভাবে করা হয়েছে যেন পাহাড়ের প্রকৃতি গঠন অক্ষুণ্ণ থাকে। পর্যটকদের জন্য এই রাস্তা যেমন রোমাঞ্চকর, তেমনি স্থানীয় প্রশাসনের জন্য এটি এক ধরনের লজিস্টিক চ্যালেঞ্জও। প্রতিদিন এই রাস্তায় পর্যটকবাহী বাস, গাড়ি চলাচল করে এবং প্রতিটি মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত করতে হয়, কারণ একটি সামান্য দুর্ঘটনাও ভয়াবহ হতে পারে। তিয়ানমেন রোড একটি দেশের প্রযুক্তিগত ক্ষমতা এবং প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে নিয়ন্ত্রণ করার কৌশলের বাস্তব উদাহরণ। এবং এই রাস্তা চীনের পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে পার্থক্য কতটা কম তা প্রমাণ করে দিয়েছে। বিশ্বের যে কোনো দেশ এমন ভয়ঙ্কর রাস্তায় নির্মাণের কথা ভাবলেও বাস্তবায়ন করতে গেলে চীন ছাড়া খুব কম দেশই সেটা করে দেখাতে পারবে। এই রাস্তাটি এখন চীনের পাহাড়ি প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। চীনের ওয়াংশিয়ান ভ্যালি এমন একটি জায়গা যেখানে একদিকে আপনি দেখতে পাবেন পুরনো কাঠের ঘর, খালি চোখে ধরা পড়ে গ্রামীণ চীনের ঐতিহ্য আর ইতিহাস, আর অন্যদিকে দেখা যাবে আধুনিক প্রযুক্তির বাস্তব প্রয়োগ। এই ভ্যালি পাহাড় ঘেরা অঞ্চল যেখানে গড়ে উঠেছে পুরো একটি গ্রাম, কিন্তু সেই গ্রাম এখন আর শুধু পাহাড়ি দৃশ্য দিয়ে পরিচিত নয়, কারণ এখানে এখন ব্যবহার হচ্ছে স্মার্ট সোলার লাইটিং, ইলেকট্রিক বাস, এমনকি ওয়াইফাই সংযোগ সহ বিভিন্ন আধুনিক সুবিধা যা সাধারণত শহরে দেখা যায়। গ্রামটির মূল সৌন্দর্য হলো এখানকার রাস্তা, ঘরবাড়ি, নদী এবং প্রাকৃতিক পরিবেশ এখনো আগের মতোই আছে, তবে ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি যা পরিবেশ নষ্ট না করে উন্নয়নকে চালিয়ে যাচ্ছে। এখানে বাড়িগুলো তৈরি হয়েছে মূলত কাঠ দিয়ে, যা চীনের প্রাচীন স্থাপত্য রীতিকে ধরে রেখেছে। ছাদগুলো ঢালু কাঠের তৈরি, দেয়ালে এখনও কাঠের কারুকাজ আছে, জানালায় ব্যবহার করা হয়েছে হালকা কাঠ ও কাচের সংমিশ্রণ। পুরো গ্রামটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে প্রাকৃতিক বাতাস চলাচল করতে পারে, বৃষ্টির পানি নিচে নামতে পারে এবং ঘরের ভেতরেও প্রাকৃতিক আলো পৌঁছায়। রাস্তা
রাস্তার দুই পাশে ছোট ছোট খালের মতো নদী বয়ে গেছে, যেটার পানি কাচের মতো স্বচ্ছ এবং পাশ দিয়ে চলেছে ছোট ছোট পাথরের বাঁকানো পথ। এগুলো সবই অনেক পুরনো পরিকল্পনার ফল, কিন্তু এর মধ্যে হালকা করে যুক্ত করা হয়েছে সৌরশক্তি চালিত ল্যাম্প, যা রাতে জ্বলে ওঠে এবং কোনোভাবেই গ্রাম্য পরিবেশকে নষ্ট করে না। এই গ্রামের সবচেয়ে বড় উদাহরণ হলো কিভাবে প্রাচীনতা আর আধুনিকতাকে একসাথে রাখা যায়। এখানে ছোট ইলেকট্রিক বাস চলে, যা স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। এগুলোর গতি সীমিত, শব্দ নেই এবং বাতাসে কোনো ধোঁয়া ছাড়ে না, ফলে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এটি নিরাপদ মনে করে। একই সঙ্গে গ্রামে ইন্টারনেট সংযোগ এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে প্রতিটি বাড়ি চাইলেই সংযুক্ত হতে পারে। অথচ কোনো বড় টাওয়ার তার বা দৃশ্যমান যন্ত্রপাতি নেই যা দৃশ্যের ভারসাম্য নষ্ট করে। এখানকার মানুষজন এখন অনলাইনে পণ্য অর্ডার করে, সরকারি কাগজপত্র জমা দেয়, এমনকি অনলাইন শিক্ষা কার্যক্রমেও অংশ নেয়, যা এক দশক আগেও কল্পনার বাইরে ছিল। এই ভ্যালির আরেকটি দিক হলো ট্যুরিজমকে কেন্দ্র করে গড়ে ওঠা স্থানীয় অর্থনীতি। বাইরের থেকে বহু পর্যটক আসে এই গ্রামের পরিকল্পনা দেখতে, ছবিতে ধারণ করতে এবং এখানে কিছুদিন থাকার অভিজ্ঞতা নিতে। এর ফলে স্থানীয় লোকজন হোমস্টে চালায়, নিজ হাতে তৈরি করা খাবার বিক্রি করে এবং বিভিন্ন প্রাকৃতিক উপহার পর্যটকদের কাছে তুলে ধরে। তবে প্রশাসনের নিয়ম অনুযায়ী এখানে কোনো প্রকার হোটেল, বড় ভবন কিংবা কংক্রিটের স্থায়ী অবকাঠামো তৈরি করা নিষেধ। এর ফলে গ্রামটির মূল গঠন একটুও নষ্ট হয়নি, বরং নতুন করে তার গুরুত্ব বেড়েছে। কারণ মানুষ এখন কৃত্রিম কাঠামো নয়, বরং বাস্তব ও প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে বেড়ায়। এই গ্রামের উন্নয়নের পরিকল্পনা এসেছে স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের সম্মিলিত উদ্যোগে। তারা বুঝে গেছে শুধু শহরকে উন্নত করলেই দেশের উন্নয়ন হয় না, বরং গ্রামকেও প্রযুক্তি ও সেবা দিতে হয় যাতে সেখানে বসবাস করা মানুষ শহরের মতো সুযোগ পায়। আর সেই লক্ষ্যেই ওয়াংশিয়ান ভ্যালি এখন একটি মডেল হিসেবে কাজ করছে, যেখানে গ্রামীণ কাঠামো ঠিক রেখে সোলার বিদ্যুৎ, পরিবেশ বান্ধব যানবাহন এবং আধুনিক তথ্য প্রযুক্তি একসাথে কাজ করছে। সবচেয়ে বড় কথা, এই মডেল প্রমাণ করেছে যে উন্নয়ন মানে শুধু কংক্রিট, হাই রাইজ বিল্ডিং বা 4 লেন রাস্তা নয়, বরং প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে আধুনিক সুবিধা দেওয়া সম্ভব। এবং সেটা চীন একদম মাঠ পর্যায়ে বাস্তব করে দেখিয়েছে।